সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুরের বাংলাদেশের শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত জীবনে বিঘ্ন না ঘটায় সেদিকে খেয়াল রাখতে চিকিৎসকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, একটি চক্র জ্বালানি খাতে অস্থিরতার চেষ্টা করছে। শুধু সরকার না, সরকারের পাশাপাশি সমগ্র বাংলাদেশে আপনারা যারা চিকিৎসক আছেন আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। কূটনীতিকদের সামনে জুলাই হত্যার চিত্র তুলে ধরল জামায়াত। আমির বললেন, আওয়ামী লীগের খুনের রাজনীতি শুরু হয় পিলখানা হত্যাযজ্ঞ থেকে। স্বাধীনতার পরে যাদের ব্যাপারে কোনো ধরনের কোনো অভিযোগ ছিল না তাদেরকে মিথ্যা অভিযোগে বিচারের মুখোমুখি করার নামে কার্যত বিচারিক হত্যাকাণ্ডের দিকেই নিয়ে গেল। গণভবন থেকেই চালানো হয়েছে ফ্যাসিবাদ অভিযোগ নাহিদ ইসলামের। জুলাই জাদুঘর থেকে ফেলানি সহ সীমান্ত হত্যার স্মৃতিচিহ্ন উধাও করা ঠিক হয়নি। এখানে যাতে কোনো ধরনের দলীয় ইতিহাস পরিণত না হয়, এটা একটা প্রকৃত ইতিহাস চর্চার জায়গা এবং একটা জাতীয় ইতিহাসের কেন্দ্রে যাতে আমরা এটাকে রাখতে পারি। গ্রামীণ স্বাস্থ্যসেবার করুণ দশা। 19,000-এর বেশি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও উপকেন্দ্র থাকলেও প্রাথমিক সেবা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী। এই হাসপাতাল জন্মতে কোনদিন ডেলিভারি রুগিয়ে দেখা কোনদিন ডেলিভারি হয়নি। 10টা বাজে ফিরাই, এখনো কোনো ডাক্তার এখানে আসেনি। কিছু সাহায্য পাবো, কিছু ওষুধপত্র পাবো, কোনোদিন কিছু পাই না আমরা। ঘরে ঘরে সেবা পৌঁছে দেওয়ার যে আমাদের লক্ষ্য, প্রাইমারি হেলথ কেয়ার, এটা নেওয়ার জন্য এটাকে ইন্টিগ্রেটেড একটা সিস্টেমে এনেই আমরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করবো ইনশাল্লাহ। সরকারকে 1.5 শতাধিক রুগ্ন কারখানার তালিকা দিয়েছে বিজিএমইএ। যাচাই বাছাই শেষে প্রণোদনা দিলে ঘুরে দাঁড়াবে উৎপাদনমুখী শিল্প। 15 দিনে গড়ালো ভারতের ঝাড়খণ্ডের শিক্ষার্থী চাকরি প্রত্যাশীদের বিক্ষোভ। সরকারের সাথে 2 দফা আলোচনার পরও মেলেনি সুরাহা, অন্বেষণকারীদের স্বাস্থ্যের অবনতি। দর্শক, দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথেই আছে আমি মশিউর অনেক। একটি চক্র সুকৌশলে জ্বালানি খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, উত্তরাধিকার সূত্রে সমস্যায় জর্জরিত জ্বালানি খাত পেয়েছে বর্তমান সরকার। জাতীয় সংসদ ভবনে ড্যাবের প্রতিষ্ঠাকালীন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গ্যাস বিদ্যুতের মতো জ্বালানি সংকট নিয়ে মানুষের সমস্যা একবারও অস্বীকার করেনি সরকার। আর এই সংকটের মূল কারণ বিগত ফ্যাসিবাদী সরকার অপরিকল্পিতভাবে বিশেষ বহল সুবিধার জন্য যেসব নীতি গ্রহণ করেছিল তার খেসারত বর্তমান সরকার ও মানুষকে ভোগ করতে হচ্ছে। সেজন্য সরকার নতুন করে জ্বালানি খাতের সমস্যা সমাধানের পরিকল্পনাও করছে। সরকার রাজনৈতিক প্রতিশ্রুতি অনুযায়ী হেলথ কার্ড বিতরণের চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী চিকিৎসকদের দায়িত্বশীল আর আন্তরিকতার মাধ্যমে সেবা দেওয়ার আহ্বান জানান। রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত জীবনে বিঘ্ন না ঘটায় সেই দিকেও খেয়াল রাখতেও চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি। রোগের উৎপত্তির কারণ এবং প্রতিকার সম্পর্কে সচেতন করা যায়। রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায় বা বিঘ্ন ঘটার কারণ না হয়, সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য বেশ সক্রিয় তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। সরকার কিন্তু একবারও অস্বীকার করেনি বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ আর গ্যাস সংক্রান্ত বিষয় অনেক কষ্ট ভোগ করছে। গণভোটের প্রস্তাব নিজেরা দিলেও ক্ষমতায় গিয়ে বিএনপির মানসিকতা বদলে গিয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সংবিধান সংস্কার কমিটি না থাকলে 2026 সালে নির্বাচনও সংবিধানে নেই। রাজধানীর মিন্টো রোডে কূটনীতিকদের নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন শেষে তিনি
এমন অভিযোগ করেন। বলেন, সংসদে দাবি না মানায় জনগণকে নিয়ে রাজপথের আন্দোলনে নেমেছে বিরোধী দল। শেখ হাসিনা সরকারের মতো বর্তমান সরকারও দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয়করণ করছে। রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে সন্ধ্যায় বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জানান বিরোধী দলীয় নেতা। কূটনীতিকদের সামনে তুলে ধরেন জুলাই হত্যার চিত্র। বলেন, পিলখানা হত্যাযজ্ঞ থেকে আওয়ামী লীগের খুনের রাজনীতি শুরু হয়। তারাই দিয়ে গণভোটের জন্য মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এবং জনগণকে কথা দিয়ে গণভোটে যদি বেশিরভাগ জনগণ হা বলে, তাহলে গণভোটের রায় সবাই বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। তাদের মুখ দিয়ে বললো, আমরাও বললাম, যেই নির্বাচন হলো, যে কায়দায় হোক তারা গেলেন ক্ষমতায়, 2/3 পেয়ে গেলেন, এবার তাদের মানসিকতা বদলে গেল। গণঅভ্যুত্থানের ইতিহাসকে দলীয় না করার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, জুলাই জাদুঘরে বিএনপির ওপরে হওয়া নির্যাতনের স্মৃতিচিহ্ন ও দলীয় বক্তব্য রাখা হয়েছে বেশি। সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা। পরিদর্শন শেষে নাহিদ অভিযোগ করেন, সীমান্ত হত্যা ও ফেলানির স্মৃতিচিহ্ন সরিয়ে ফেলা হয়েছে। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ঢাকার বাইরের স্কুল কলেজের ভূমিকা আলাদাভাবে এখানে রাখা হয়নি। আর এই সময় জুলাই স্মৃতি জাদুঘরকে স্বায়ত্তশাসিত কাঠামোর আওতায় আনার দাবি জানান তিনি। নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির 50 সদস্যের একটি প্রতিনিধি দল জাদুঘর পরিদর্শন করেন। ঘুরে দেখেন জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন আলোকচিত্র, ভিডিও চিত্র, নথিপত্র, শহীদদের ব্যবহৃত নানা সামগ্রী। তখনও গত 16 বছরের বিষয়গুলো দেখানো হয়েছে। সেখানে বিএনপির যে নির্যাতিত হয়েছে তারা দল হিসেবে সেগুলোর কন্টেন্ট ছিল, সেই কন্টেন্টগুলো এবার বৃদ্ধি করা হয়েছে। এই জাদুঘর একটা স্বায়ত্তশাসিত জাদুঘর হওয়া উচিত, কারণ এটা কোনো বিশেষ শাখা জাদুঘর না। একটা শাখা জাদুঘর বা আমলাতান্ত্রিকভাবে এই জাদুঘর যদি আমরা পরিচালনা করতে চাই, জাদুঘর পরিচালনা করা সম্ভব হবে না। 11 সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছে। 5 আগস্টের পর জেআইসি সেলের সব আলামত নষ্ট করা হয়েছে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ঢাকা সেনানিবাসে ডিজিএফআই সদর দপ্তরে আয়নাঘর খ্যাত গোপন বন্দিশালা অর্থাৎ জয়েন্ট ইন্টারগ্রেশন সেল পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 জন বিচারপতি সহ প্রসিকিউশন টিম। পরিদর্শনের পর চিফ প্রসিকিউটর বলেন, ন্যায় বিচারের জন্য সহায়ক হবে এই পরিদর্শন। তাদের সাথে পরিদর্শন করেছেন গুমের ঘটনায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনজীবীরাও। জেআইসি সেলে গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলমান। সেই মামলার বিচারের অংশ হিসেবেই তারা আজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলায় অভিযুক্ত 13 জনের মধ্যে ডিজিএফআই এর 5 জন সাবেক মহাপরিচালক এবং 5 জন পরিচালক রয়েছেন। জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি, তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। এটাও কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে বিভিন্ন সাক্ষীদের মুখের বর্ণনা থেকে সেই তথ্যও পাওয়া গেছে এবং পর্যায়ক্রমে এগুলি বিচারের রিফ্লেকশন হবে। সারা দেশে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য প্রতিষ্ঠান 19,000-এর কিছুটা বেশি, আর যার মধ্যে রয়েছে পরিবার পরিকল্পনা, উপস্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক। তারপরেও মিলছে না কাঙ্ক্ষিত প্রাথমিক স্বাস্থ্যসেবা। বেশি বেহাল দশা উপস্বাস্থ্য কেন্দ্রের। স্বাস্থ্যমন্ত্রী জানালেন, 3 প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। জিহাদ ইসলামের ক্যামেরায় দেশের প্রত্যন্ত এলাকার স্বাস্থ্যকেন্দ্র ঘুরে বাস্তবতা তুলে এনেছেন সহকর্মী হাসান মিসবাহ। দেয়ালে ফাটল, খুলে পড়ছে পলেস্তারা, সামনে নোটিশ ঝুঁকিপূর্ণ ভবন, অথচ ভবনের বয়স মাত্র 26 বছর। এটি বাগেরহাটের গোয়ালমাঠ ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র। সেবা বন্ধ আছে বেশ কিছুদিন ধরে। এবার যাচ্ছি যশোরের পাজিয়া উপস্বাস্থ্য কেন্দ্রে। চিকিৎসক নেই, সেবা দেন ফার্মাসিস্ট। তিনিই প্রেসক্রিপশনে লিখে দেন বেশ কয়েকটি অ্যান্টিবায়োটিক। ফ্লুক্লোক্সাসিন যে কেটে গেলে ঘা হলে সেখানে দিছি, আর আপনার জ্বর সর্দি কাশিতে আপনার সেফিক্সিম দিয়েছি, আর অ্যাজিথ্রোমাইসিনটা দিয়েছি। যার ডায়রিয়া হয়েছে তাকে, যেহেতু আমাদের সিপ্রোফ্লক্সাসিন নেই, তার পরিবর্তে অ্যাজিথ্রোমাইসিন ব্যবহার দিচ্ছি এখানে। বাইরে লেখা 24 ঘন্টা ডেলিভারি, অথচ স্থানীয়রা বললেন কোনো ডেলিভারি হয় না সেখানে। 2 মাস ধরে কেন্দ্রটি খোলাই হয়নি। সামনে জমে আছে পানি,
এটি অভয়নগরের প্রেমবাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এখানে পাওয়া যায় জন্মনিয়ন্ত্রণ বড়ি আর হয়তো কাশি জ্বর তাও সবসময় থাকে না। এই হাসপাতাল জন্মতে কোনদিন ডেলিভারি রুগী দেখা কোনদিন ডেলিভারি হয়নি। 10টা বাজে ফিরাই, এখনো কোনো ডাক্তার এখানে আসেনি। আমাদের বাড়িতে হাসপাতাল আমরা আগে করছি কোন জানি আমাদের সুযোগ সুবিধা পাই সেটা না পাচ্ছি না। আমরা সেটা না পাচ্ছি, আমাদের হাসপাতাল দরকার নাই। সারা দেশে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র 1313টি, এর মধ্যে অবকাঠামো নেই 366 ইউনিয়নে। 6500 জনবলের মধ্যে অর্ধেক পদই শূন্য। সব কেন্দ্রে একজন MBBS ডাক্তারের পদ থাকলেও কোথাও দেখা মেলেনি। যশোর শহর থেকে খুব কাছেই বন্ধবিলা ইউনিয়ন, 26,000 মানুষ বসবাস করেন এই ইউনিয়নে। যে ইউনিয়নের মানুষের জন্য করা হয়েছে এই উপস্বাস্থ্য কেন্দ্রটি, কিন্তু সপ্তাহে মাত্র একদিন স্বাস্থ্যসেবা মেলে এখানে, আর বাকি দিনগুলোতে স্বাস্থ্য সহকারীরা এভাবে এসে অলস বসে থাকেন। তবে তাদের আরেকটি কাজ আছে, গুরুত্বপূর্ণ কাজ, সেটি হলো রোগী আসলে তারা বলে দেন সেবা এখন নয়, সোমবার। শুধু সোমবারে সপ্তাহে একদিন ডাক্তার আসে এখানে, ওই একদিন আসার কথা বলে দিই। শুধু লোক নেই, চিকিৎসা দেবে কিনা, মানুষ কোন সময় করে বিপদে পড়ে কিনা আসবে স্বাস্থ্যকেন্দ্রে আইসে পাইল না, বিলম্ব তো অবশ্যই। সারা দেশে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র 3307টি, এর মধ্যে মডেল স্বাস্থ্যকেন্দ্র 500টি। 24 ঘন্টা স্বাভাবিক সন্তান প্রসবের কথা থাকলেও সেটি যেন ঘোষণাতেই সীমাবদ্ধ। একটি কেন্দ্রে মাসে গড়ে 3টি নর্মাল ডেলিভারিও হয় না। প্রতিষ্ঠানে যে আমরা গরিব গুরু আশেপাশে যারা আছি তারা যে কিছু পাবো, কিছু সাহায্য পাবো, কিছু ওষুধপত্র পাবো, কোনোদিন কিছু পাইনি আমরা। এখন তো এরা পরিত্যক্ত, মানে এরা ভাঙ্গে যাবে বিধায় ভয়তে ওই কাউন্সিলের মধ্যে নিয়ে বসাইছি আমরা। একদিন অথবা 2 দিন সপ্তাহে বসে, আর প্রতিদিন আসলে মনে করেন যে প্রায় লোকজন মনে করেন যে এখানে ঘুরে ঘুরে চলে যায়। দেখা গেলো সাপ্তাহিক সিগনেচার বা মাসিক সিগনেচারটা কমপ্লিট করার জন্য ওই সময় তো এরা আসে এখানে এসে সিগনেচার করে ওদের কাজ ওরা করে চলে যায়। এদিকে দেশের 14,000 কমিউনিটি ক্লিনিকে কিছুটা সেবা মিললেও অনেক ক্লিনিকের অবস্থা জরাজীর্ণ, সময় মতো খোলা হয় না, সেবা বঞ্চিত রোগীরা। কমিউনিটি ক্লিনিক আইডিয়াটা একটা রাজনৈতিক চিন্তার সাথে যুক্ত করে ফেলা হয়েছিল। মাঝখানে যে ইউনিয়ন সাবসেন্টারগুলোর উপর খুবই কমই গুরুত্ব দেওয়া হয়েছিল, ফ্যামিলি প্ল্যানিংয়ের কিছু গুরুত্ব ছিল। তো এইটা কিন্তু ঘটেছিল যে আমরা যে কোনো উপায়ে কমিউনিটি ক্লিনিকে হাইলাইট করে এটা বিপ্লব দেখাবো, আর মাঝখানেরটা যে দুর্বল হয়ে গেল সেটা আমরা খেয়াল করব না। তো তার ফলে কিন্তু ওইখানে একটা ক্ষতি হয়েছে। ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবার এত বড় আয়োজন বিশ্বে বিরল। নানা রোগের চিকিৎসার পাশাপাশি প্রসবকালীন সেবাসহ বিনামূল্যে দেয়া হয় ওষুধও। কিন্তু জনবল সংকট আর অব্যবস্থাপনায় ধুঁকছে সব স্বাস্থ্য প্রতিষ্ঠান। প্রাইমারি পাবলিক হেলথের পরিকল্পনার আন্ডারে এই তিনটাকে সমন্বয় করে আমরা যেটা ঘরে ঘরে সেবা পৌঁছে দেওয়ার যে আমাদের লক্ষ্য, প্রাইমারি হেলথ কেয়ার, এটা নেওয়ার জন্য এটাকে ইন্টিগ্রেটেড একটা সিস্টেমে এনেই আমরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করবো ইনশাল্লাহ। 3টা প্রতিষ্ঠান মিলে কি একটা হবে নাকি? না, এরকম একটা হওয়ার মতো চিন্তা আমরা করি নাই, বাট মানে ওয়ার্ক এরিয়াগুলি মানে প্রপারলি ডিস্ট্রিবিউট করা হবে। একটি দেশের স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি প্রাথমিক স্বাস্থ্যসেবা, কিন্তু কখনোই তা শক্তিশালী করা হয়নি। ফলে দিন দিন বাড়ছে গ্রামের রোগীদের ব্যক্তিগত চিকিৎসা ব্যয়। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের আমতলী আলেখার চর থেকে কোটবাড়ি 6 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, আর চরম ভোগান্তিতে যাত্রী ও চালকরা। সকাল থেকেই মহাসড়কে দীর্ঘ যানজট ছিল, বেলা বাড়ার সাথে সাথে তা কিছুটা কমে আসে। হাইওয়ে পুলিশ জানিয়েছে মহাসড়কের আমতলী এলাকায় ঢাকামুখী অংশ দীর্ঘদিন ধরেই খানাখন্দে ভর্তি। গতকাল সেখানে এক দফা অস্থায়ী সংস্কার কাজ হয়েছে। পুরোপুরি সংস্কার কাজ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে গতকালও একই স্থানে দীর্ঘ যানজটের কারণে দুর্ভোগে পড়েন চলাচলকারীরা। এরপরে আবার যাবো এন্টারমেন্ট, গাড়ি দিয়ে ভাই পেয়েছি না। কালকে জ্যাম ছিল, কালকে গাড়ি থাকতে যাচ্ছিলাম চট্টগ্রাম, আসি নাই। তো আজকে সকালবেলা বড় বড় রওনা দিচ্ছি, এখন বেলতুলি থেকে এখন জামা করে দিচ্ছি। এখন আল্লাহ জানে কখন ক্যান্টনমেন্ট পার হবো। আজকে 2 দিন যাবো যাত্রীদেরও ভোগান্তি, আমাদেরও ভোগান্তি। ব্যস্ত রেখে যাত্রী যেতেছে, ইনকাম তো নাই। দর্শক, জনমানুষের এই ভোগান্তির বিষয়ে আরও খোঁজখবর রাখছেন আমাদের সহকর্মী খোকন চৌধুরী। এই মুহূর্তে আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। খোকন, শিগগিরই এই যে ভোগান্তি তা লাঘবের কোনো সম্ভাবনা আছে কিনা, আর যানজটে আটকা
যে গাড়ির চালক বা যাত্রীরা তারাই বা কি বলছেন জানতে চাই আপনার মাধ্যমে। অনেক এই দুর্ভোগ কিন্তু আসলে কখন নাগাদ শেষ হবে এটি এখনই আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ আজকে কিন্তু আবারও নতুন করে যেই জায়গাটি বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে সেটি সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে ইট এবং বালু দিয়ে অস্থায়ী মেরামত করা হচ্ছে। ফলে আজকে রাত্রে যদি বা কোনো সময় যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আবার নতুন করে সেই সমস্যা আবারও দেখা দেবে। তো এখন আপাত দৃষ্টিতে যেই যানজটটি রয়েছে এই যানজট নিরসনে কিন্তু হাইওয়ে পুলিশের পক্ষ থেকে যে ব্যবস্থাটি নেওয়া হয়েছে সেটি হচ্ছে এখন কিন্তু সড়কের এক পাশ বন্ধ রেখে আরেক পাশ ছাড়া হচ্ছে, আবার আরেক পাশ বন্ধ রেখে অন্য পাশ ছাড়া হচ্ছে। এইভাবেই কিন্তু আসলে তারা যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। কারণ গতকাল আপনি জানেন যে দিনভরই কিন্তু আসলে চট্টগ্রাম অভিমুখী যে দীর্ঘ লাইন শুরু হয়েছিল সেটির কিছুটা অবসান ঘটেছে। তবে এখন যেটি হচ্ছে, এখন এই যে এক পাশ বন্ধ রেখে এক পাশ ছাড়া হচ্ছে সেটির কারণেই কিন্তু আসলে উভয় পাশ ঢাকা চট্টগ্রাম অভিমুখী এবং ঢাকা অভিমুখী এবং চট্টগ্রাম অভিমুখী উভয় পাশেই কিন্তু যানজট হচ্ছে। তবে সেটি বেশি দীর্ঘস্থায়ী হচ্ছে না, হয়তো কিছুটা সময় কমে আসছে উভয় পাশে মিলিয়ে কিছুক্ষণ পরপর যানবাহন ছাড়ার ফলে। তবে এখন পর্যন্ত কিন্তু এই দুর্ভোগ যে পুরোপুরি শেষ হয়ে গেছে তা বলা যাবে না, কারণ যতক্ষণ পর্যন্ত এই ভাঙা জায়গাটুকু স্থায়ীভাবে সংস্কার না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সমস্যা চলতেই থাকবে। আমরা কথা বলেছিলাম সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে, তারা যেটি জানিয়েছেন যে বৃষ্টির পরেই কিন্তু এই তাদের যে স্থায়ী সংস্কারের কাজ সেটি কিন্তু শুরু হবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ভোগান্তির মধ্য দিয়ে কিন্তু চলাচল করতে হবে এই সড়ক দিয়ে যত যানবাহন আছে। অনেক ধন্যবাদ খোকন আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির আলোচনায় কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাব সেখানে। কিন্তু কিছু ফরজ আছে যেগুলো আদায় না করলে গুনাহ হবে। তার প্রথম হচ্ছে 2024-এর 8ই আগস্ট ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়। সেই গভর্নমেন্টের আইনি ভিত্তি, রাজনৈতিক বৈধতা, গণ অভ্যুত্থানের অভিপ্রায় এই নিয়ে কয়েকটা লাইন বলতে হবে। এগুলো মহাবিতর্কের বিষয়। 2 বছর হয়েছে ছাত্র গণ অভ্যুত্থানের। প্রথম বছর থেকে সংস্কার কমিশন, জাতীয় ক্ষমতা কমিশন, বিভিন্ন সংস্কার পরিষদ, এই বৈঠকগুলোতে আন্দোলনের এই অংশীদার 2-3টি সংগঠনের পক্ষ থেকে এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তারা নিজেরাই বলেছিলেন ইন্টারিম গভর্নমেন্টের সাংবিধানিক বৈধতা কি। তারা নিজেরা প্রশ্ন তুলেছিলেন যে সংবিধানের অনেক আর্টিকেল অ্যাব্রোগেটেড হয়ে গেছে, তার কি হবে। তাদের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল একটা, যে কোনোভাবে বিভ্রান্ত সৃষ্টি করে ইন্টারিম গভর্নমেন্টের হায়াত যেন বৃদ্ধি করা যায় এবং মাঝখানে তারা রাজনৈতিক ফায়দা লুটে দীর্ঘায়িত হয়। পারলে 5 বছর থাকে নিরাপদে। ইন্টারিম গভর্নমেন্ট খায়েশ প্রকাশ করেছিল যে জনগণ চায় যেন আমি 50 বছর থাকি, সেই রকম বক্তব্য দেওয়া হয়েছে। কিন্তু তারা ভুলে গিয়েছে এই অর্জন 5ই আগস্টের অর্জন, এটা সারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের আরাধনা ফল, ধারাবাহিক 17 বছরের দীর্ঘ সংগ্রামের ফসল। এটাকে রাজনীতিকীকরণ করা হচ্ছে একটা ভুল পদ্ধতি বা ভুল অভিপ্রায়। তারা বলেছিলেন জনগণের অভিপ্রায় অনুসারে তারা বিপ্লবী সরকার গঠন করতে চায়। হ্যাঁ, অভিপ্রায় অনুযায়ী যদি বিপ্লবী সরকার গঠন করতে চাইতো তাহলে সংবিধানের 106 ধারার আশ্রয় না নিয়ে শহীদ মিনারে যে শপথ নিলেই হতো। সেই ট্রেন তো তারা তখন মিস করেছে। কিন্তু প্রকৃত অর্থে কি সেটা বিপ্লব ছিল? বিপ্লব তো ছিল না। মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যখন মানুষ সংগ্রাম করলেন সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, তারা তখন চেয়েছিলেন গণতন্ত্র মুক্ত হোক।
অনেকেই নানা অপপ্রচারের মাধ্যমে সরকারের কাজে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, এসব ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে যখন তারেক রহমানের কাজের অংশগুলো দলিল হিসেবে জনগণের হাতে পৌঁছে যাবে। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের 5 মাসের উন্নয়ন যাত্রা নামক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। তিনি আরও বলেন, সরকারের যে কোনো গাফিলতি হলে তা শক্ত হাতে ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী, আর জনগণের কাছে সরকার তার নিজের প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করে যাচ্ছেন। এছাড়াও সরকারের ইতিবাচক বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরারও আহ্বান জানান রিজভী আহমেদ। যারা এই সরকারকে নানাভাবে তার কাজে বাধা প্রদান করছে, তাদের সেই সম্মিলিত প্রচেষ্টা ব্যর্থ হবে যদি সত্যিকার অর্থে তার যে কর্মকাণ্ড এবং তিনি যে জনগণের কাজের প্রতি নিবেদিত, সেটার ডাটা স্ট্যাটিস্টিক্স সহ কোন গ্রন্থ রচিত হলে সেটা একটি দলিল হিসাবে সবার হাতে থাকবে। নাটোর ও কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে, আহত হয়েছেন 6 জন। সকালে নাটোরের গুরুদাসপুরে বাসের ধাক্কায় নসিমনে থাকা 3 জন নিহত হন। মনপাড়া হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজারে এই ঘটনা ঘটে। আর পুলিশ জানায়, ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা নসিমনকে ধাক্কা দিলেই ঘটনাস্থলে নিহত হয় 1 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও 2 জনের। এছাড়াও আহত 3 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনন্যা পরিবহনের একটি বাসের চাপায় অটোরিকশার চালক সহ এক যাত্রী নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন 2 জন। পুলিশ জানায়, সকাল 6টার দিকে টোক থেকে কিশোরগঞ্জগামী একটি বাস বরাটিয়া বাজার চৌরাস্তা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এই সময় বাসটি অটোরিকশাকে চাপা দিলে চালক ও এক যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও 2 জন। সিলেট ঢাকা মহাসড়কের শেরপুর থেকে তেলিবাজার অংশ দিন দিন যেন বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। শ্রমিকদের দাবি, বেহাল সড়কই দুর্ঘটনার মূল কারণ। আর অন্যদিকে সচেতন নাগরিকরা বলছেন, অদক্ষ চালক, বেপরোয়া গতি সহ একাধিক কারণ এই সমস্ত দুর্ঘটনাগুলো ঘটার জন্য। জেলায় গত 6 মাসে ঘটেছে 185টি দুর্ঘটনা, যাতে প্রাণ গেছে 117 জনের। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন যাত্রীরা। মহাসড়ক নয়, যেন মরণ ফাঁদ। সিলেটের এই সড়কেই শুক্রবার 2 বাসের সংঘর্ষে নিমিষে নিভে যায় 9টি প্রাণ। নিহতদের সবাই ইউনিক বাসের যাত্রী ছিলেন। তাদের মধ্যে বন্ধুদের নিয়ে সিলেটে ঘুরতে এসেছিলেন সাইফুল ইসলাম। তবে আর ফেরা হয়নি পরিবারের কাছে। মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তার ভাই। ঘুরতে আসছিল ভাইয়ের বন্ধু, আমার বড় ভাইয়ের বন্ধু বান্ধব সবাই। আমার 2 ফ্রেন্ড, ওরা বিমানে চলে যাবে ঢাকাতে, আর আমরা ইউনিক নেই, ইউনিকের 3টা সিট নেই। ঢাকা সিলেট মহাসড়কের শেরপুর থেকে তেলিবাজার পর্যন্ত প্রায় 35 কিলোমিটার দুর্ঘটনাপ্রবণ সড়ক। প্রায় এখানে ঘটে বড় দুর্ঘটনা। গত মে মাসেও ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক পিকআপে থাকা 7 শ্রমিকের। চালকদের দাবি, সড়কের বেহাল দশা, মহাসড়কে অবৈধ যান চলাচল দুর্ঘটনার বড় কারণ। রাস্তার তো অবস্থা খুবই খারাপ, ভয়াবহ রাস্তা। যে গর্ত হইছে রাস্তার মাঝে খুব মারাত্মক, যে কোনো সময় গাড়ি দুর্ঘটনা ঘটতে পারে। রোডের মধ্যে অনেক অবৈধ গাড়িগুলোর কারণে এই দুর্ঘটনা ঘটে। সিএনজি ও টুরিস্টকা অনেকগুলা গাড়ি আছে, তারা বড় গাড়ির লোকে তারা পারাপারি করতে চায়। 90 টাকা 80 টাকা টুল তুলে আমরা তো রাস্তাটা সুন্দর করে দিই, রাস্তা সুন্দর লাগে এই দুর্ঘটনা ঘটে। তবে সচেতন নাগরিকরা মনে করছেন, অদক্ষ চালক, বেপরোয়া গতিসহ একাধিক কারণে এসব দুর্ঘটনা ঘটছে। পুলিশ বলছে, দীর্ঘ যাত্রার কারণে এই অঞ্চলে এসে চালকদের মধ্যে ক্লান্তি আসে। এর ফলেই এলাকাটি দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে। মহাসড়কের 6 লেনের কাজ সম্পন্ন হলে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন তারা। ড্রাইভারদের বেপরোয়া চালনা এবং কে কাকে ওভারটেক করে সামনের দিকে চলে যাবে এবং অদক্ষ ড্রাইভার, ফিটনেসবিহীন গাড়ি এবং সর্বোপরি আমাদের রাস্তার যে অবস্থা, এটা চিন্তার বাইরে। যে নিয়মে থাকার কথা সেই নিয়মে থেকে অতিরিক্ত নিয়মে বেপরোয়া গতিতে চালানোর কারণেই এই দুর্ঘটনাটা বেশি। ঢাকা সিলেট মহাসড়কের 6 লেনের কাজ চলমান আছে। কাজ অনেক জায়গায় কিছু কাজে দৃশ্যমান হয়েছে।
এখন এইটে 6 লেনের কাজটা হইলে সড়ক দুর্ঘটনাটা অনেকটাই হ্রাস পাবে। সড়কে নতুন করে আর কোনো প্রাণ না ঝরুক এমনই প্রত্যাশা সবার। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বন্দরনগরী চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কক্সবাজার ও চট্টগ্রাম সফর ঘিরে চলছে জোর প্রস্তুতি, সর্বত্র সাজ রাজরব। প্রধানমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। আর 2 জেলায় 4টি স্থানে পৃথক কর্মসূচি সফল করতে দিন রাত চলছে কর্মতৎপরতা। রোববার সকালে কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ও সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন শেষে চট্টগ্রাম আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকে ঘিরে বাঁশখালী, হাটহাজারী ও ফটিকছড়িতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ফটিকছড়িতে জনসভাস্থলে তৈরি হচ্ছে সুবিশাল মঞ্চ, হেলিপ্যাড, চলছে সাজসজ্জা ও আনুষঙ্গিক কাজ। আমাদের এমপি মহোদয় শপথ নেওয়ার পর আমরা আমাদের প্রধানমন্ত্রীকে পরিচরিতে আমাদের আসার সৌভাগ্য হয়েছে। সকল বাহিনী একসাথে কাজ করছে যাতে এই প্রোগ্রামটাকে অত্যন্ত সুন্দরভাবে করা যায় এবং মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বন্যার্থদের কাছে ছুটে আসতেছেন, আমরাও আমাদের বন্যার্থদের পাশে থাকে তাদের পাশে থেকে এই অনুষ্ঠানটি সুন্দরভাবে করতে যাচ্ছি। নেতা কর্মীদেরও খবর নেবে, এলাকার উন্নয়নেরও খবর নিচ্ছে এবং হেফাজতুল ইসলাম আমির সাহেবের সাথেও উনি সাক্ষাৎ করবেন। এটা আমার জন্য এবং ফটিকছড়িবাসীর জন্য অত্যন্ত খুশি। বাঁশখালীতেও চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণের জোর প্রস্তুতি। এরই অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়ার জন্য নির্মিত ঘর পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার। মন্ত্রী, এমপি এবং বিএনপি নেতাকর্মীরাও তৎপর। কোথায় কি কর্মসূচি, কিভাবে হবে জনসমাগম, এসব নিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বন্যা দুর্গতদের আক্রান্ত বেশি ছিল, তিনি তাদের পাশে এসে দাঁড়ানোর জন্যই এই কর্মসূচি দিয়েছেন। এখানে তিনি 100 জন ব্যক্তিকে তাদের গৃহ মেরামত করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। চট্টগ্রামের 3 জেলা, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণের একেবারে উপজেলা পর্যন্ত নেতৃবৃন্দের সাথে, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে উনি ওপেন হাউস মত বিনিময় করবেন। আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে এবং গণতান্ত্রিক চর্চায় এটি অত্যন্ত বিরল একটি পদক্ষেপ এবং নতুন একটি পদক্ষেপ। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বাস, উন্মাদনা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে। দলীয় কার্যালয়ে বাড়ছে ভিড়। সভা সমাবেশ আর প্রস্তুতি বৈঠকে চলছে দলের প্রধানকে বরণে কর্মপরিকল্পনা। নির্বাচনের পরে প্রথম চট্টগ্রাম সফর আসছেন, আমাদেরকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় উনি দিতে পারবেন। তো এই সুযোগে আমরা আমাদের তৃণমূলের নেতাকর্মীদের সাথে যতটা সম্ভব ততটা উনি কথা বলার চেষ্টা করবেন। এই জন্য সেইভাবে আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। মহানগর বিএনপির সকল নেতা কর্মী ওনার আসার পরিপ্রেক্ষিতে আমরা অত্যন্ত উজ্জীবিত। আমরা যেহেতু উনি প্রথমবার আসতেছেন, আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। নতুন উদ্যমে আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলি আমরা শুরু করব। রোববার সফরে মহেশখালী, বাঁশখালী, হাটহাজারী ও ফটিকছড়িতে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সরাসরি কথা বলবেন তিনি। দিনের কর্মসূচি শেষে চট্টগ্রামের 5 তারকা হোটেল রেডিসনে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাজুকের পরিদর্শক ও ভবন মালিকরা যৌথভাবে অনিয়ম আর দুর্নীতির সাথে জড়িত, এমনটাই মন্তব্য করেছেন রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। তিনি বলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় 240 জনের মধ্যে এখন কাজ করছেন মাত্র 135 জন ইন্সপেক্টর। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত সংলাপে এই সব তথ্য তুলে ধরেন তিনি। জানান, বাড়ির মালিকরা যথাযথভাবে ভবনের নকশা তৈরি করলে অধিকাংশে ভূমিকম্পের ক্ষতি প্রতিরোধ করা সম্ভব। ঘনবসতিপূর্ণ শহরে অল্প সংখ্যক লোকবল দিয়ে প্রতিনিয়ত চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হচ্ছে। আর এই সময় অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি নিরাপদ ভবনই পারে ভূমিকম্প থেকে মানুষের জীবন বাঁচাতে। আর ভবন নির্মাণের সময় আইন মানলে ভূমিকম্পের ক্ষতি প্রতিরোধ সম্ভব বলে জানান তারা। পৃথিবীর কোন দেশে এইভাবে পুলিশিং করে বাড়িঘর তৈরি করা হয় সম্ভব? এত সেক্টর, আপনি কোন সেক্টরে যাবেন? মানে এই যে কি বলে সংস্কার যদি বলেন, এই সংস্কারের সেক্টরগুলো রাজুকের জন্য কত বিস্তার, সেটা আমাকে করতে হচ্ছে।
শুধু সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের দিয়ে এই শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়, দরকার সাধারণ মানুষের সহায়তাও। এমনটাই জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম। সকালে নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার আপনার সকলের দায়িত্ব এই শিরোনামে জনসচেতনতামূলক বিশেষ সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানে এই কথা বলেন তিনি। প্রশাসক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে এরই মধ্যে 9 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এই সময় ঢাকা 18 আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, সবাই মিলে একটি পরিবার হয়ে এই শহরকে বাসযোগ্য করার জন্য কাজ করে যেতে হবে। প্রধানমন্ত্রীর গ্রিন সিটি ক্লিন সিটির প্রতিশ্রুতি বাস্তবায়নে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এই পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু শুধু আমাদের যে সিটি কর্পোরেশনের কর্মকর্তা আছে, কর্মচারীরা আছে, তারা একা কিন্তু সেটা করতে পারবে না। এখানে আমরা যারা জনগণ আছি, আমাদের সেই জনগণের সম্পৃক্ততা লাগবে। হাতে থাকা ছোট পানির কন্টেনারটা আমরা একটা নির্দিষ্ট জায়গায় ফেলি। এই কাজটুকু করে যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আপনারা নিজেই দেখবেন চলার পথে রাস্তার আশেপাশে কোনো টিস্যু থাকবে না। উৎপাদনমুখী শিল্পে গতি সঞ্চারে সহায়তা দিচ্ছে সরকার। ঘোষণা করা হয়েছে বড় প্রণোদনা প্যাকেজ। সুযোগ কাজে লাগাতে তৈরি পোশাক খাত প্রস্তুতি নিচ্ছে। 1.5 শতাধিক রুগ্ন কারখানার তালিকা প্রস্তুত করেছে বিজিএমইএ। যাচাই বাছাই হচ্ছে সব তথ্য। এক্ষেত্রে কাজ করছে নিরীক্ষা প্রতিষ্ঠান। বিজিএমইএ সভাপতি বলেন, সহায়তা নিতে হলে পরিকল্পনা দিতে হবে, আর রুগ্ন না হলে অর্থপ্রাপ্তির সুযোগ নেই। বিশ্লেষকরা বলছেন, উৎপাদনের থেকে সংকটে পড়া প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেওয়া উচিত। নানাবিধ সংকটে ধুকে ধুকে চলছে শিল্প উৎপাদন। 2-3 বছর ধরেই চলছে মন্দ অবস্থা। কাঙ্ক্ষিত কর্মসংস্থান না হয় বাড়ছে বেকারত্ব। এমন অবস্থায় শিল্প উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার। রুগ্ন ও বন্ধ কারখানায় প্রাণের সঞ্চার করাই এই উদ্যোগের উদ্দেশ্য। ঘোষণা করা হয়েছে 60,000 কোটি টাকার পুনর্থয়ন তহবিল। এর মধ্যে বন্ধ শিল্প ও সেবা খাতের জন্য বরাদ্দ 20,000 কোটি টাকা। তারপর কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে রাখা হয়েছে বড় বরাদ্দ, যার আকার 10,000 কোটি টাকা। বন্ধ শিল্প ও সেবা খাতের মধ্যে একটি তৈরি পোশাক খাত। যাচাই বাছাই করে এই শিল্পের রুগ্ন 1.5 শতাধিক প্রতিষ্ঠানের তালিকা বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠিয়েছে পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ। এই সুবিধার আওতায় মিলবে শ্রমিকদের 4 মাসের বেতন ও বিদ্যুৎ, গ্যাস সহ অত্যাবশ্যকীয় পরিষেবার অর্থ। এমন কারো ব্যাপারে বিজিএমইএ কোনো রেকমেন্ডেশন করবে না যার ফ্যাক্টরির কোনো অস্তিত্ব নাই, অথবা টাকা এখান থেকে যেন অন্য জায়গায় চলে যাওয়ার সুযোগ হয়। সরাসরি শ্রমিকের এখানে টাকা দেওয়া হবে। ইউটিলিটি বিল ওই ফ্যাক্টরি প্রতি মাসে পাবে। বিজনেস প্ল্যান দিতে হবে, সেই বিজনেস প্ল্যানটা রিয়েলিস্টিক হইতে হবে। সুতরাং এই জিনিসগুলো ধাপে ধাপেই হবে। সহায়তা প্রাপ্তি পর্যালোচনায় হবে নিরীক্ষা। এজন্য কাজ করছে 2টি নিরীক্ষা প্রতিষ্ঠান। উদ্যোক্তাকে একটি ব্যবসায়ী পরিকল্পনা তুলে ধরতে হবে। যুক্তিসঙ্গত হলে তবেই মিলবে অর্থ। থার্ড পার্টি আমরা এঙ্গেজ করেছি, হুদাবাসী সহ আর একটা অডিট কোম্পানি। তারা যে দেখছে যে ওই ফ্যাক্টরির অস্তিত্ব আছে কিনা এবং ওই ফ্যাক্টরিকে সাপোর্ট দিলে বন্ধ ফ্যাক্টরি চালু হবে কিনা, অথবা যে ফ্যাক্টরি স্ট্রাগল করছে ওইটা যেন স্ট্রাগলটা একদম ইজ হয়, এই প্রত্যয়নপত্র দিচ্ছি। কোনো কাস্টমারকে যদি কোনো নির্দিষ্ট ব্যাংক সাপোর্ট দিতে না চায়, তাহলে তাকে যুক্তি দিতে হবে যে ওনার সাথে এই কারণে সাপোর্টটা দিতে চায় না। বিশ্লেষকরা মনে করেন, বন্ধ কারখানার চেয়ে সাম্প্রতিক সংকটে পড়া কারখানাগুলোকেই দেওয়া উচিত এই তহবিলের অর্থ। এতে দ্রুত উৎপাদনে ফিরে যাওয়া সম্ভব। অনেক আগে বন্ধ হয়ে গিয়েছে এবং তারা এই মুহূর্তে অপারেশনে নেই। সেই ধরনের কারখানাগুলোতে অর্থ লগ্নি করার চেয়ে যে ধরনের কারখানাগুলো অপারেশনে রয়েছে কিন্তু আর্থিক সংস্থানের অভাবে সমস্যায় রয়েছে, সেখানে বিনিয়োগগুলো করলে কারখানাগুলো যদি পূর্ণ শক্তিতে চলতে পারে, তাহলে কর্মসংস্থানেও তার একটা ভূমিকা থাকবে, আবার একই সাথে রপ্তানিতেও তার একটা ভূমিকা থাকবে। জমে থাকা বাড়তি তারল্য তহবিলের জন্য বরাদ্দ দেবে বিভিন্ন ব্যাংক। এক্ষেত্রে সুদ ভর্তুকি দেবে সরকার। যেসব তফসিলি ব্যাংক এই সহায়তায় আগ্রহী, তাদের সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ ব্যাংক। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। তৃতীয় সপ্তাহে গড়ালো ভারতের ঝাড়খণ্ডে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের বিক্ষোভ। সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম আর দুর্নীতির প্রতিবাদে আজও চলছে অনশন কর্মসূচি। আর ক্রমেই অবনতি হচ্ছে অনশনকারীদের শারীরিক অবস্থা। শুক্রবার রাতে রাজ্য সরকারের সাথে প্রথমবার আলোচনায় বসলেও
কোনো সমাধান মেলেনি। আজও আরেক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে সরকার আর আন্দোলনরত প্রতিনিধি দলের স্বার্থে। সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে রাস্তায় ঝাড়খণ্ডের ছাত্র জনতা। মূলত চাকরি প্রত্যাশীদের আন্দোলনে যুক্ত হয় সাধারণ শিক্ষার্থীরা। রাঁচির জয়পাল সিং স্টেডিয়ামে চলছে তাদের অবস্থান কর্মসূচি। শুক্রবার রাতে আন্দোলন শুরুর পর প্রথমবারের মতো সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে শিক্ষার্থী প্রতিনিধিরা। তবে কোনো সমাধানে পৌঁছানো যায়নি। মিলেছে শুধু আশ্বাস, কাটেনি অচলাবস্থা। আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আলোচনা শুধু আশ্বাসেই শেষ হয়েছিল। আমাদের জরুরি দাবি বাতিল ও কালো তালিকাভুক্ত TDPL সংস্থার দ্বারা পরিচালিত সব পরীক্ষা অবিলম্বে বাতিল করতে হবে এবং CBI ও EDকে দিয়ে বিষয়টি তদন্ত করাতে হবে। কেবল তখনই আন্দোলন শেষ করার কথা বিবেচনা করব। শনিবারও স্টেট গেস্ট হাউসে 8 সদস্যের শিক্ষার্থী প্রতিনিধি দলের সাথে বৈঠক হয় প্রশাসনের। এদিকে সপ্তাহ ধরে অনশনের ফলে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে শিক্ষার্থীদের শারীরিক অবস্থা। দিন দিন স্বাস্থ্যগত সমস্যা বাড়ছে। গতকাল কিছুটা ভালো বোধ করছিলাম, কিন্তু আজ অবস্থা আরো খারাপ। শরীরটা বেশ খারাপ লাগছিল। মনে হচ্ছে এই সংগ্রাম আরো কিছুদিন চলবে। আশা করি সরকার আমাদের উদ্বেগগুলো শুনবেন। 5 জুলাই প্রকাশিত হয় ঝাড়খণ্ডের পাবলিক সার্ভিস কমিশনের প্রিলিমিনারি পরীক্ষার ফল। এতে প্রশ্ন ফাঁস ছাড়াও 50 লাখ থেকে 1 কোটি রুপিতে পোস্ট বিক্রির গুরুতর অভিযোগ ওঠে। আন্দোলনের জেরে 25 থেকে 27 জুলাইয়ের পূর্ব নির্ধারিত JPSCর লিখিত পরীক্ষা স্থগিত হয়ে যায়। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, পর্যায়ে খেলার প্রসঙ্গ। 3 দিনের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ইনিংস ও 38 রানের হারের লজ্জা পেল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মাত্র 54 রানে অল আউট হয়েছে শান্তর দল। ডারউইনে আগের দিনের করা 2 উইকেটে 19 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আর স্কোরবোর্ডে 9 রান যোগ হওয়ার পর সৌম্য সরকার 5 রান করে ক্যাম্পবল থমসনের বলে আউট হয়ে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর আর মাত্র 26 রান তুলতেই পরের 7 উইকেট হারিয়ে 54 রানে অল আউট হয় বাংলাদেশ। মুশফিক 2, অমিত 4, শান্ত ডাক আর মিরাজ ফেলেন 6 রান করে। 25 রান দিয়ে 8 উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার থমসন। এর আগে মিরাজের শতকে প্রথম ইনিংসে 263 রান করেছিল বাংলাদেশ, আর অস্ট্রেলিয়া একাদশ করেছিল 355 রান। আমাদের হাতে প্রথম টেস্ট শুরুর আগে আরো 3 দিন সময় আছে। এই সময় আমরা ভুলগুলো শুধরে নিতে চাই। প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে আমরা যেভাবে আউট হয়েছি সেটা সত্যি হতাশার ছিল। তবে ছেলেদের উপর বিশ্বাস রাখতে চাই, তাদের সামর্থ্য আছে ভালো করার। বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা 19 বছর বয়সী উইঙ্গার ফারহান আলী ওয়াহিদকে সিনিয়র দলে খেলার সুযোগ করে দিতে ন্যাশনাল লিগের ক্লাব বোরহামউডে 1 বছরের লোনে পাঠিয়েছে ফুলহ্যাম। আর এই মৌসুমে মাঠে ওয়াহিদের সম্ভাব্য নতুন তারকা হয়ে ওঠার সম্ভাবনা দেখছে ওপটা অ্যানালিস্ট। এদিকে বাংলাদেশের আরেক মিডফিল্ডার হামজা চৌধুরী লিস্টার সিটি ছেড়ে যোগ দিতে পারেন নতুন ক্লাবে, তবে আলোচনা এখনও রয়েছে প্রাথমিক পর্যায়ে। ইংলিশ মৌসুম শুরুর আগে নিয়ম করে ওপটাস অ্যানালিস্ট নতুন একঝাঁক তরুণ খেলোয়াড়ের আবির্ভাবের সম্ভাবনার কথা তুলে ধরে থাকে। ওপটাসের ভাষায় সম্ভাব্য নতুন তারকা। এবারও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু এবার ওপটাসের তালিকায় আছেন বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা ফারহান আলী ওয়াহিদ। 19 বছর বয়সী ফারহান আলী ফুলহামের হয়ে গত মৌসুমে অনূর্ধ্ব 21 দলের হয়ে দ্বিতীয় টায়ারে দুর্দান্ত পারফর্ম করে সবার দৃষ্টি কেড়েছেন। 2025-26 মৌসুমে PL2-তে 10টি গোল করেছেন এই লেফট উইঙ্গার, সেই সাথে 7টি অ্যাসিস্টও করেছেন এই তরুণ। গত মৌসুমে চেলসির সুমাইরা মহুকা ও লিভারপুলের কিয়ারান মরিসনি কেবলমাত্র তার চেয়ে বেশি গোলে অবদান রেখেছেন। তাই তো এই মৌসুমে ফারহান নিজেকে আরো বিকশিত করতে পারে বলছে ওপটাস। তবে সেটা ফুলহামের জার্সিতে নয়, কারণ তরুণ এই ফুটবলারকে নিয়মিত ফুটবল খেলে বিকশিত হবার সুযোগ দিতেই তাকে ধারে নতুন ক্লাবে পাঠিয়েছে ফুলহাম। 2026-27 মৌসুমের জন্য লোনে ন্যাশনাল লিগের ক্লাব বোরহামউডে যোগ দিয়েছেন ফারহান আলী। ফুলহাম বলছে প্রতিযোগিতামূলক সিনিয়র ফুটবলের অভিজ্ঞতা অর্জন করার জন্যই এই লোন ডিলের প্রধান উদ্দেশ্য। নিশ্চিতভাবেই বোরহামউডের হয়ে সেরাটা দিয়ে আগামী মৌসুমে ফুলহামের সিনিয়র দলে জায়গা পাকা করতে চাইবেন এই বাংলাদেশি ফুটবলার।
এদিকে বাংলাদেশের মেগাস্টার হামজা চৌধুরীও আছেন দলবদলের আলোচনায়। গণমাধ্যমের খবর অনুযায়ী লেস্টার ছেড়ে আজারবাইজানের প্রিমিয়ার লিগের ক্লাব সাবা এফসিতে যোগ দিতে পারেন হামজা। দুই পক্ষের আলোচনাও নাকি এগিয়েছে অনেক দূর। তবে এই মুহূর্তে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় রাউন্ডের বাছাই পর্বে আছে সাবা, যেখানে প্রথম লেগে ডেনমার্কের এজিএফ ক্লাবের কাছে 2-1 গোলে হেরেছে দলটি। তবে দ্বিতীয় লেগে জয় পেলে আজারবাইজানের ক্লাবটি সরাসরি জায়গা করে নিবে ইউসিএল এর চূড়ান্ত প্লে অফে। চুক্তি হয়ে গেলে চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বে তাই দেখা যেতে পারে হামজাকে। তবে এখন পর্যন্ত লেস্টার সিটি বা সংশ্লিষ্ট কেউই এই চুক্তি বা আলোচনার বিষয়ে কিছু জানায়নি। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে পেতে বার্সেলোনার বোনাস সহ 50 মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ম্যানচেস্টার সিটি। তবে আলোচনায় চলমান থাকবে এখন পর্যন্ত এই প্রসঙ্গ, বলছেন সংশ্লিষ্টরা। বিশ্বকাপের পর গুঞ্জন ছিল রিয়ালে যোগ দিবেন রদ্রি, কিন্তু মত বদলে বার্সেলোনায় যাবার জন্য ব্যক্তিগত প্রাথমিক চুক্তিতেও সম্মত হন এই মিডফিল্ডার। এরপর রদ্রিকে পেতে 45 মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফি এবং 5 মিলিয়ন ইউরোর বোনাসের প্রস্তাব সিটিকে দেয় বার্সা। তবে সেই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে ইংলিশ জায়ান্টরা। সিটি কর্তৃপক্ষ এটা আবার পরিষ্কার করে জানিয়েছে, বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার ব্যালন ডিওর জয়ী এই ফুটবলারের জন্য গুনতে হবে 70 থেকে 80 মিলিয়ন ইউরো। ট্রান্সফার এক্সপার্টরা বলছেন দুই ক্লাবের সম্পর্ক খুব ভালো, তাই হঠাৎ কোনো সমস্যা না হলে নতুন প্রস্তাব দেওয়ার কথা বার্সেলোনার। বার্সেলোনা ছেড়ে লিভারপুলে যোগ দিলেন উরুগুয়ের ডিফেন্ডার রোনাল্ড আরাউখো। আর স্থায়ী চুক্তি তো নয়, এই 1 বছরের লোনেই ইংল্যান্ড পাড়ি দিয়েছেন তিনি। লোন ডিল হলেও মৌসুম শেষে স্থায়ী চুক্তি করার সুযোগ আছে লিভারপুলের জন্য। ক্লাবটির রক্ষণভাগে সমস্যা আছে জো গোমেজ ও জিওভানি লিওনি ইনজুরিতে। ইব্রাহিমা কোনোতে ক্লাব ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ায় রক্ষণাভাগ কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। কোচ আন্দোনি ইরাওলা রক্ষণে গভীরতা বাড়াতেই মূলত আরোহোকে দলে ভিড়িয়েছেন। এদিকে বার্সেলোনায় হ্যান্সি ফ্লিকের মূল একাদশের পরিকল্পনায় গুরুত্ব হারানোর কারণে অল রেডদের অফার লুফে নিয়েছেন 27 বছর বয়সী এই ডিফেন্ডার। দর্শক, দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টায় খবর নিয়ে ফিরবেন রাহেলা জ্যোতি। সেই পর্যন্ত সাথেই থাকুন।